নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনপিপি রানিং অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান আয়ুর্বেদ, যা পারে শুধুমাত্র আপনাকে একদম শারীরিক নয় মানসিকভাবেও সুস্থ করে তুলতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার ভীষণ প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি মানসিকভাবে আমরা সুস্থ না থাকি তাহলে কিন্তু আমাদের কোনো কাজেই দেখবেন মন লাগছে না। এখনকার দিনে দাঁড়িয়ে বিশেষ করে কিন্তু আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম আমাদের যে সকল ডিজিজগুলো রয়েছে কিংবা শারীরিক শরীর খারাপগুলো রয়েছে তার কিন্তু কোনো বয়স লাগছে না, যে কোনো বয়সেই কিন্তু শরীর খারাপ হতেই পারে। আর এখনকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, এবং সব থেকে বেশি যারা সমস্যার মধ্যে ভুগছেন তারা হয়তো এখন কি প্রত্যেকেই তো ভীষণ আমরা ওয়ার্কিং, প্রত্যেকেই দেখবেন 14 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা আমরা কাজ করছি এবং এক জায়গায় বসে কাজ করছি। তো নড়াচড়া ভীষণই কম হচ্ছে, সেই কারণেই কিন্তু খুব অল্প বয়স থেকেই দেখবেন আমাদের বিভিন্ন শারীরিক জায়গায় ব্যথা শুরু হয়ে গিয়েছে। কখনো দেখবেন জয়েন্টে ব্যথা হচ্ছে, কখনো হয়তো হাতটা ঝিনঝিন করছে, কখনো হয়তো পাটা ঝিনঝিন করছে। আমরা হয়তো বুঝে উঠতে পারছি না, এই যখনই এই ব্যথাগুলো হচ্ছে কিংবা ঝিনঝিন করছে আমরা কিন্তু একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি, তার ফলে কিন্তু সেই ব্যথাটা সেই সময়ের জন্য নিরাময় হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ট্যাবলেট কনজিউম করতে করতে আমরা যে ব্যথাটাকে একটা বেশ বিশাল পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি, কখনো কি ভেবে দেখেছেন? একদমই না। তার জন্যই কিন্তু আয়ুর্বেদ এবং আয়ুর্বেদই পারে একমাত্র আপনাকে মেডিসিন মুক্ত জীবন দিতে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনপিপি রানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে যাচ্ছি, এবং তার মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্থারাইটিসের মতন একটা প্রবলেম, কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না যে এটা আমাদের আর্থারাইটিসেরই ব্যথা কিনা। তো যদি এটা একটু দর্শকদেরকে বলেন যে কি কি ধরনের আর্থারাইটিস আমাদের ইতিমধ্যে দেখা দিতে পারে। অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসের যে প্রবলেমগুলো হয় সেটা আর্থ্রাইটিস কেন হয় সেটাও জানতে হবে। আর্থ্রাইটিস অনেক রকমের আছে, তার মধ্যে ধরুন আর্থ্রাইটিস হয় কারণেই আপনার যে জয়েন্টগুলো আছে আমাদের শরীরে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্ট আছে, ধরুন বিগ জয়েন্ট আছে, স্মল জয়েন্ট আছে বা মাঝারি কিছু জয়েন্ট আছে। তো বিগ জয়েন্ট বলতে কোনগুলো? ধরুন আপনার হাতের যে জয়েন্টটা সেটা বিগ জয়েন্ট। আবার যদি ধরুন আমাদের পায়ের যে জয়েন্টটা বা আমাদের নি জয়েন্ট যেটা আছে বা আমাদের কোমরের যে জয়েন্টটা আছে, ঘাড়ের যে জয়েন্ট, এগুলো হচ্ছে বিগ বিগ জয়েন্ট। আর কিছু আছে স্মল জয়েন্ট, যেমন আপনার হাতের আঙুলের যে জয়েন্ট আছে বা আপনার পায়ের আঙুলের যে জয়েন্ট আছে, আপনার হাতের রিস্টের যে জয়েন্ট আছে, এগুলো হচ্ছে তুলনায় ছোট জয়েন্ট, তাই এগুলোকে বলা হয় স্মল জয়েন্ট। তো এবারে বিগ জয়েন্টের যে যে ব্যথা সমস্যাটা হয় বা বিগ জয়েন্টের যে আপনার ধরুন ডিজেনারেশন হচ্ছে, যে অস্টিওফাইটস হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেগুলোর কারণে হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস, মানে বাংলা যাকে বলছি আমরা অস্থিপাত। আর স্মল জয়েন্ট যেগুলো আছে, যেগুলো যে বলবো হাতের আঙুলের জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট বা আমাদের হাতের রিস্ট জয়েন্ট, যেগুলো আমাদের ছোট ছোট জয়েন্ট মূলত বলতে গেলে, সেগুলো জয়েন্টে ব্যথা হচ্ছে। সেই কারণে যখন কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস আসছে, কোনো অ্যাবনর্মালিটি আসছে, সেই জন্য যে ব্যথাগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস, মানে বাংলা যাকে বলছি আমবাত। তো এবারে এই দুটো জয়েন্ট, এই দুটো মেন আর্থ্রাইটিস মেনলি আছে। এবারে আরো হয় ধরুন পলি আর্থ্রাইটিস হয়, মানে আপনার মাল্টিপল জয়েন্টসে ব্যথা, আপনার মানে অস্টিও আর্থ্রাইটিসও আছে, আপনার রিমোট আর্থ্রাইটিসও আছে। এরকম না যে আপনার একটা আছে, মানে একটা সিভিয়ার ক্ষেত্রে বলছি আমি। অনেকে এরকম পেশেন্ট থাকে যার ধরুন অস্টিও আর্থ্রাইটিস হয়েছে প্রথমে, ভবিষ্যতে আস্তে আস্তে রিমোটয়েড আর্থ্রাইটিস হয়েছে। তো এগুলো তো বিষয়ে পরে আসছি। তো মূলত দু রকমের হয়, যেটা বললাম, একটা হচ্ছে অস্টিও, একটা হচ্ছে রিমোটয়েড। বাকি পলি আর্থ্রাইটিস মানে আপনার দুটোই হয়ে গেছে কোনো না কোনো কারণের জন্য। তো তখন আপনার ব্যথাটা প্রচুর বেশি হবে, তখন আপনাকে সেটা ট্রিটমেন্ট করলে সেরে যাবে। স্যার, এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্ট্রোজেন্স আর্থ্রাইটিসটাও একটু দেখা যাচ্ছে, তো এটা সম্বন্ধে দর্শকদের যদি একটু বলেন। অ্যাঙ্কালোসিং বলে যে ব্যাপারটা আছে, ওটা অ্যাকচুয়ালি স্পন্ডালাইটিস এর মধ্যে পড়ছে আর কি। তো ওটা জিনিসটা হচ্ছে এটাই যে ওটা আপনার একটা সেপারেট একটা জিনিস, মানে আপনার কি হয়, আমি বললাম আর্থ্রাইটিস, সেরকম স্পন্ডালাইটিস হয় না। স্পন্ডালাইটিস মানে আপনার আমাদের যে স্পাইন আছে তার ডিজেনারেটিভ বা তার কোনো অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে স্পন্ডালাইটিস। তো এবারে স্পন্ডালাইটিসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস যেটা আমাদের ঘাড়ে হয়, একটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস মানে কোমরে হয়। এই দুটো ছাড়িয়ে যেমন আমি বললাম একটু আগে যে আর্থ্রাইটিসের দুটো ভাগ আছে, রিউমাটয়েড, অস্টিও, তার মাঝখানে পলি আর্থ্রাইটিস। এবার এই দুটো ছাড়িয়ে একটা হয় অ্যাঙ্কালোসিং স্পন্ডালাইসিস। তো এই জিনিসটা অনেকে পেশেন্ট অনেকে নিয়ে আসে, এটা অনেকে আসে যে হয়তো অনেকে হয়ে আছে বাট নিয়ে আসছে না, ভাবছে যে এটা তো কোনো চিকিৎসা নেই। কারণ এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার, মানে যার ইমিউনিটি পাওয়ার বলতে গেলে নেই বললেই চলে, বা যার ইমিউনিটি পাওয়ার কম্প্রোমাইজ হয়ে গেছে কোনো রোগের কারণে বা পরবর্তী কারণে, তার ক্ষেত্রে এই জিনিসটা আসে। একটা স্পেসিফিক টেস্ট করলে এই রোগটা ধরা পড়ে, তারপরে তাকে বলে দেওয়া হয় যে আপনার অটো ইমিউন ডিসঅর্ডার হয়েছে, আপনার এই রোগটা সারবে না, আপনাকে সারা জীবন এটার জন্য মেডিসিন খেতে হবে। কিন্তু এটা একটা মিথ, এটা সত্যি নয়। আপনি যদি
প্রপার চিকিৎসা করান, এই অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলিসিসও সেরে যায়। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত হাওড়া আপনাকে। থেকে বলছি। বলুন কার সম্বন্ধে ম্যাডাম, জানবেন? মানে আমার না পেটে খুব লাগছে, মানে শীতকালটা মানে জানুয়ারি মাসটা পড়ার পর থেকে আমি লক্ষ্য করছি, মানে সকালবেলা যখন আমি খাওয়া দাওয়া করে বেরোচ্ছি দুপুরবেলাটা ঠিক আছে, কিন্তু দুপুরের পর থেকে না খুব পেটে পেন হচ্ছে, বিশেষ করে সন্ধ্যের দিকটা। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 26 বছর। আচ্ছা, আপনি কি এইটার জন্য কোনো আগে ডক্টরের ট্রিটমেন্ট করিয়েছেন? না, করাননি। আচ্ছা, এখন আমার এটা প্রথম হয়েছে এরকমটা। প্রথম হচ্ছে। আচ্ছা শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার এই সমস্যাটা কি শীতকালেই হয়েছে না আগেও হতো? না না, এর আগে কখনো হয়নি। আচ্ছা, শুধু এটা কিছুক্ষণ থাকছে দিয়ে আবার আস্তে আস্তে দিনের পরে ঠিক হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার টাইমে ঠিক আছে? মানে রাত্রের দিকে হলেই বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার যে টাইম আছে সেটা ঠিক আছে না, সেটা চেঞ্জ হয় খাওয়া দাওয়ার টাইমটা সারাদিনে? খাওয়া দাওয়ার টাইমটা কিছু হয় না, খাওয়ার পরেই পেনটা তারপরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে পেটের সমস্যাটা বলছেন সেটা আপনার অনেক কারণে হতে পারে। একটা তো বললাম আপনার ধরুন গ্যাসের সমস্যার জন্য হতে পারে, যেটা সবার টুকটাক হয়, গ্যাস অম্বল সমস্যার জন্য, মানে গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য। আরেকটা হতে পারে আপনার হয়তো পেটে কোনো আলসার টাইপের কিছু হয়েছে। তো এটা আপনি না দেখে কিছু বলার থেকে আপনি একটা কাজ করুন, একটা আপনি যেহেতু ব্যথা করছে বলছেন, একটা আপনি এন্ডোস্কোপি করাতে পারেন পেটের, বা একটা ইউএসজি করাতে পারেন হোল অ্যাবডোমেন, যে কোনো একটা করাবেন, হয় এন্ডোস্কোপি নাহলে ইউএসজি। তো কারণ আপনার এন্ডোস্কোপি করলে কি হবে, পেটের মধ্যে যদি কোনো গ্যাস্ট্রাইটিস বা কোনো রকম কোনো কিছু অ্যাবনর্মাল ফরমেশন থাকে সেটা আপনি ধরা পড়ে যাবে। আর মূলত খাওয়া দাওয়ার টাইমটা একটু ঠিক করবেন, খাওয়া দাওয়ার টাইমটা ঠিক রাখবেন, জল একটু বেশি করে খাবেন। এগুলো করুন, একটা ছবি করে আমাদের পেটের একটা ছবি করে আমাদের চেম্বারে আপনি আসুন, আমরা সেটা দেখে ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করে দেবো। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন ক্লিনিক আপনাদের নিকটবর্তী হবে, এই সমস্ত যাবতীয় পুঙ্খানুপুঙ্খ যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যাকেই যদি আপনি একদম সমূলে নির্মূল করতে চান, আয়ুর্বেদিক পদ্ধতিতেই নির্মূল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। স্যার, আমরা যে কথা নিয়ে আলোচনা করছিলাম আর কি, এই যে আপনি যে আর্থারাইটিসটা বললেন, তো এই আর্থারাইটিস ঠিক কি কারণে হতে পারে যদি একটু দর্শকদের জানান। আমি যেটা বললাম যে আর্থ্রাইটিস যেটা হয়, আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনার অনেক কারণে। তো তার মূলত কারণ হচ্ছে আপনি নিজের শরীরের প্রতি একটা মানে একটা দুর্ব্যবহার বলতে হবে। দুর্ব্যবহার কেমন রকমের হয়, ধরুন আমি দেখতে পাচ্ছি হয়তো কিছুদিন ধরে আমার ঘাড়ে ব্যথা করছে, বা আমার কোমরে ব্যথা করছে, বা আমার হাঁটুতে ব্যথা করছে, কিন্তু তারপরে আমি এই জিনিসটা গ্রাহ্য করছি না, ঠিক আছে হচ্ছে হচ্ছে হতেই পারে, কি আছে একটু পর ঠিক হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এখন আপনার একটা জিনিস হচ্ছে, আপনি দেখছেন না বা গ্রাহ্য করছেন না, তখন আপনার কি হয়ে যাবে সেই জিনিসটা পরবর্তীকালে আপনার যখন আপনি দেখবেন খুব বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে, হাঁটুতে হয়তো কটমট করে আওয়াজ হচ্ছে, বা আপনার ঘাড়ে হয়তো আওয়াজ করছে, বা কোমরে কোনো রকম একটা আওয়াজ হচ্ছে, খুব বেশি পেন হচ্ছে, তখন আপনি একটা এক্স রে করলেন বা কিছু একটা করলেন, তখন আপনি দেখলেন যে আপনার কিছু একটা প্রবলেম হচ্ছে, বা আপনি তখন দেখলেন আপনার আর্থ্রাইটিস বা অস্টিওফাইটিস দেখা গেছে আপনার। তো এই জন্য এই জিনিসটা যেটা হয় একটা। আর আপনার স্পন্ডালাইসিস যে ব্যাপারটা বললাম, আমি একটু আগে করছিলাম অ্যাঙ্কাইলোসিস বলে, এটা একটা হয় হচ্ছে আর্লি 30-তে হয়, মানে আর্লি 30 ধরুন মানে 25 থেকে 30, ম্যাক্সিমাম 35 এজের মধ্যে জিনিসটা হয়। মানে আপনার 35-এ আপনার অ্যাঙ্কাইলোসিস হবে না, একটা এই এজ লিমিটের মধ্যে জিনিসটা হয়। রেয়ার কেসে হতে পারে, বাট ম্যাক্সিমাম এই এজের মধ্যে হয় আর কি। তো এটা একটা টেস্ট আছে, যেটা একটা স্পেসিফিক টেস্ট, HLA-B27 বলে টেস্ট হয়। এই টেস্টটা করলে সেটা যদি পজিটিভ আসে তার মানে আপনার হচ্ছে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলিসিস হয়েছে, যদি নেগেটিভ আসে তো আপনার তার মানে নেই। এবারে আপনি বুঝবেন কি করে এটা হয়েছে। আপনার এটা সিমটম হবে কি, এটা সিমটম হবে যে আপনার শরীরটা স্টিফ হয়ে যাচ্ছে। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনি এমন শরীরটা স্টিফ হচ্ছে, আপনি হয়তো পা নাড়াতে পারছেন না, বা হাত নাড়াতে পারছেন না, বা ঘাড় নাড়াতে পারছেন না, এরকম স্টিফ ফিল হবে আপনার। আস্তে আস্তে বেলার দিকে আপনার ঠিক হয়ে যাবে। তো এটা একটা আর্লি সিমটম। পরে কি হয়ে যাবে, সিভিয়ার কেসে কি হয়, আপনি ঘাড়টা পর্যন্ত নাড়াতে পারবেন, এরকম পেশেন্টও দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন তাকে এটাও এমনিতে বোঝা যাবে না কি হয়েছে, এক্স রে করলে ধরা কিছু পড়বে না, এক্স রে দেবে নর্মাল রিপোর্ট আছে, তখন আপনি HLA-B27 করলে ধরা পড়বে যে আপনার HLA-B27 করলে পজিটিভ আসছে, তখন মানে আপনার অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলিসিস হয়েছে। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি অনিকেত বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? সমস্যা বলতে এই যে ঠান্ডা যা পড়েছে, এই ঠান্ডায় হাঁটছে, হ্যাঁ, শরীর খুব হাঁটছে, মানে
পায়ের আচ্ছা, গোড়ালি শরীর ফাটছে, মানে আমরা বেসিক্যালি পায়ের গোড়ালি। আচ্ছা আচ্ছা। এবং তার সঙ্গে বডি কেয়ার কিছু মাখি, কিন্তু হুম। কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? তুমি বলুন। বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 34। 34। আচ্ছা, মানে এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? ট্রিটমেন্ট বলতে এইরকম নর্মাল যেসব বড় রেট এইসবই। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার আমি বলছি। বলছি আপনি শুনুন, আপনার যে ব্যাপারটা হয়েছে এটা কি শুধু শীতকালে হয় না সারা বছরই হয়? শীতকালে বেশি হয়, শীতকালে আর বেশি। সারা বছর যে আপনি বলছেন সামান্য সামান্য থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি স্কিনে শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ সোরিয়াসিস, মানে আমরা স্কিনে একটা ডিজিজ। তো এটা শীতকালে হচ্ছে কারণ আপনার শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, অত্যধিক ড্রাই হয়ে যাচ্ছে। একটা সময় কি হয়, আপনি কিছুটা ড্রাই হলো, আপনি কিছু ক্রিম কিছু অয়েন্টমেন্ট ইউজ করলে সেরে গেল, কিন্তু একটা অত্যধিক স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তখন আপনি ক্রিম ইউজ করুন যাই করুন, আপনার কিন্তু সেটা বেশি থাকবে। তখন আপনাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে কেন হচ্ছে। আপনি উপরে উপরে কোনো ক্রিম বা কোনো মলম লাগালে আপনার সেটা ঠিক হবে না। তো এটার জন্য আপনার কিছু মেডিসিন নিতে হবে, কিছু আপনাকে ব্লাড পিউরিফাই মেডিসিন নিতে হবে, যেটাতে ব্লাডটা আপনার মানে পিউরিফাই হয়ে যায় আস্তে আস্তে। আর কিছু মেডিসিন থাকবে যে কাজটা করবে আপনার স্কিন থেকে একদম, মানে স্কিনের বেস লেয়ার থেকে আপনার কাজটা করবে আর কি। তো এই জন্য আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। আমরা এটা চিকিৎসা আপনাকে যখন করে দেবো একদম গোড়া থেকে, তখন আপনার এই স্কিনের যে ফেটে যাচ্ছে বলছেন বা ইচিং হচ্ছে বা যাই হচ্ছে না কেন, এটা আপনার আস্তে আস্তে সেরে যাবে। স্যার, শীতকালে কিন্তু অনেকেই এই স্কিনজনিত সমস্যায় ভুগছেন, অনেকেই বলছেন গায়ের মধ্যে র্যাশ উঠছে, লাল লাল হয়ে যাচ্ছে, আবার অনেকেই বলছেন অ্যালার্জির সমস্যায় ভুগছেন। তো এই সকল ট্রিটমেন্টের জন্য এনবিপি তে কি ধরনের চিকিৎসা রয়েছে? অ্যাকচুয়ালি স্কিনটা সমস্যা শীতকালে মূলত হয়, সবার সারা বছর হয় না, কারণ সারা বছরে আমাদের স্কিন অতটা সেরকম ড্রাই হয় না। এবারে ধরুন কারো খুব সেন্সিটিভ স্কিন, মানে কারোর ধরুন অনেক রকম স্কিন থাকে, কারো অয়েলি থাকে, কারো সেন্সিটিভ স্কিন থাকে, কারোর নর্মাল থাকে, সবকিছু ঠিকঠাক, মানে তার অয়েলিও নয়, তার সেন্সিটিভও নয়, তার ড্রাইও নয়। তো এবারে যার ধরুন অয়েলি স্কিন হচ্ছে তারও কিন্তু শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কারণ শীতকালে ওয়েদারটা হচ্ছে খুব শুকনো ওয়েদার হয়ে যাচ্ছে, যেখানে আমাদের বাতাসে জলীয় বাষ্প থাকে না। আমাদের স্কিন সেই মুহূর্তে কি হয়, ধুলোবালির রাস্তাতে আমাদের স্কিনে এসে বসে। তো এবারে আপনার ধরুন গরমকালে বর্ষাকালে ধুলোবালি লাগলেও সেটা কি হচ্ছে, যেহেতু আপনার মানে বাতাসে জলীয় বাষ্প থাকে, কতটা ক্ষতি করে না। আপনি বাড়িতে এসে নিজেকে পরিষ্কার করেন না, ঠিক হয়ে গেলো। কিন্তু শীতকালে কি, যেহেতু ওয়েদার ড্রাই, আপনি বাড়িতে আসে তখনও ড্রাই, এবার আপনি যতই জল ইউজ করেন না কেন, আপনার স্কিনটা ড্রাই হয়ে গেলে তখন সেই সেন্সিটিভ স্কিনও তো এমনি ক্ষতি করবে। আর সেন্সিটিভ যদি না হয় তখন আপনার ইচিং হবে, এই হবে, বার্নিং সেন্সেশন হবে, এই জিনিসগুলো হবে আর কি। এবার শীতকালে এই জন্য হয়, শীতকালে আপনার যে সবার যে তা তো নয়, কারোর ধরুন স্কিন খুব ভালো, মানে কোনো প্রবলেম নেই, তার সমস্যা হবে না। সে ঠিকঠাক খাওয়া দাওয়া করে, সে হয়তো বেশি অয়েলি খাবার খায় না, বা সে যাই করুক না কেন নিজেকে খুব ভালোভাবে মেনটেন করে রাখে, স্কিনটাকে ঢেকে রাখে, মানে শীতকালে ধুলোবালি থেকে। ঠিক আছে, এবার যার হচ্ছে তাকে চিকিৎসা করতে হবে। এবার আমরা কি করি, টুকটাক সমস্যা হলো, কিছু একটা কোনো ক্রিম কোনো একটা অয়েন্টমেন্ট লাগিয়ে নিলাম, সেরে গেল। এবার আস্তে আস্তে জিনিসটা বেড়ে যায় আপনার, তখন আপনাকে এইগুলোতে কাজ হবে না, তখন আপনি কতক্ষণ মানে কত লাগাবেন। আর এই ব্যাপারটা হচ্ছে তাই, যেমন সানস্ক্রিনের ব্যাপার থাকে, সেরকম ব্যাপার এটা একটা স্কিনে কাজ করবে না, তখন আপনার সেটা চিকিৎসা করতে হবে, আপনাকে কিছু মেডিসিন খেতে হবে। শুধু উপর থেকে আপনি অয়েন্টমেন্ট বা ক্রিম লাগালে হবে না আপনাকে, তো করলে তখন আস্তে আস্তে আমরা জিনিসটা সেরে যাবে। এনবিপি রেডিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, তারা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বোঝানোর চেষ্টা করছেন আপনারা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলবেন এবং নিজের প্রিয়জনদেরও কিভাবে সুস্থ করে তুলবেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ সুস্থ থাকলে তবেই তো আমরা কর্মঠ হয়ে উঠতে পারবো। আমরা একটু আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম, আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আমার বয়স হচ্ছে 21 ইয়ার। তো আমার ম্যাডাম স্কিনে একটা দুটো ব্রণ হচ্ছে, এবং সেই ব্রণগুলো থেকে সেই ব্রণগুলো কিন্তু কাটছে না, মানে পুরোপুরি ঠিক হচ্ছে না, যে সেটা থেকে আবার কিছু কিছু পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে, জন্ম নিচ্ছে। আমি ফেস ওয়াশ বা লোশন ইউজ করছি। তো স্যারকে আজকে লাইন পেলাম, খুব ভালো লাগলো। তো এই যে চুল বা চুলের যে ফলিকলস, মানে চুলটা মাঝে মাঝে পরে একটা দুটো, ঠিক আছে, একটা দুটো পরে, এবং যে স্কিন জনিত যে সমস্যা, যে ব্রণটা হয়, পায়খানা তো পেট পরিষ্কার হয় না, দিনে 4 বার 5 বার যায়, আর জলটা একটু কম খায়। আর ওষুধ আমি একটা খাচ্ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার এই ব্রণটা পুরোপুরি কমেনি, একটা দুটো রয়ে যাচ্ছে। তো এই স্কিন প্রবলেমটা হয়। আর ম্যাডাম ওই যে চুলের একটা দুটো সমস্যা কিন্তু আমার মাঝে মধ্যে লেগে থাকে, মানে চুলটা ওই যে ধুল পড়ে যাওয়া। হ্যাঁ, বুঝতে পারলাম। মানে আপনার স্কিনের সমস্যাও রয়েছে, তার সাথে সাথে হেয়ারেরও প্রবলেম রয়েছে। কি করলে আমি এই সমস্যাটা থেকে নির্মূল হতে পারবো? হ্যাঁ শুনুন, মানে এত তাড়াহুড়ো করে বললে না, তাহলে সমস্যা বুঝতেও আমরা পারবো না এবং আপনাকে সমাধানও স্যার দিতে পারবেন না। তো যখন লাইন পাচ্ছেন একটু ধীরে সুস্থে বলুন, তাহলে সমস্যাগুলো শুনে তার সমাধান দেওয়া যাবে। আপনার সমস্যাগুলো শুনলাম, অবশ্যই অবশ্যই। তো স্যার নিশ্চয়ই আপনাদের সমাধান করে দেবেন। আচ্ছা, আপনার বয়সটা কত বললেন?
স্যার আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি আর কি। ঠিক আছে, আমি সমস্যাগুলো শুনলাম, আমি বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনি প্রথমে যেটা বললেন যে আপনার মানে চুলের সমস্যা আছে, আপনার স্কিনের সমস্যা আছে। তো আপনার ওই যে ব্রণ বেরোচ্ছে বললেন, একনিক ব্যাপার বলে, তবে একটা থাকে আপনার দেখবেন অ্যাডোলসেন্স যে পিরিয়ডটা বলি আমরা, সেই মুহূর্তে অনেকেরই কিন্তু ব্রণ আসে। তো আপনার যে এইটা বলেন, এই সাথে ব্রণ আপনার থাকার কথা নয়, চলে যাওয়ার কথা। এবার আপনার হয়তো আপনি বললেন যে পটিও ক্লিয়ার হচ্ছে, কোনো সমস্যা নেই, পেটে কোনো সমস্যা নেই। তো এবারে এই জিনিসটা অনেক সময় কিন্তু আমরা অনেক জিনিসকে ব্রণ বলে ভুল করে থাকি, মানে ধরুন আমরা ব্রণ নেই, ওটা অন্য কিছু হয়েছে, কিন্তু আমরা ভাবছি ব্রণ হয়েছে। তো এবারে আপনার যদি ব্রণ হয়ে থাকে সেই জিনিসটা, সেটা আপনার কোনো না কোনো কারণের জন্য স্কিনে আপনার সেই জিনিসটা হচ্ছে। কারণ আপনার 21 এজটা ব্রণত্ব এজ নয়। এবারে আমাদের মেয়েদের অনেক প্রবলেম থাকে, ধরুন মেয়েদের অনেক সময় দেখতে হয় যে তাদের পিরিয়ড ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কিনা। এবারে আপনার ধরুন বলছেন চুল পড়ার ব্যাপার, সবকিছু বললেন আপনি। তো এই জন্য আপনাকে বলবো আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনি এবার এসে দেখান আপনার ব্রণ হয়েছে বা চুল উঠছে, যা জিনিস হচ্ছে কেন এগুলোকে দেখতে হবে সামনে থেকে। আমরা দূর থেকে ব্লাইন্ডলি কিছু বলতে পারবো না কি সমস্যা, কি হয়েছে না হয়েছে। তো আপনি এসে একবার একটা নাম লিখিয়ে যোগাযোগ করুন, আমাদের চিকিৎসা করবো, আমরা আপনার চিকিৎসা করে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক করে দেবো। এনবিপি লার্নিং অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডাক্তারবাবুরা কিন্তু সবসময় চাইছেন যে আপনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, কারণ এখান থেকেই হচ্ছে একদম রুট ট্রিটমেন্ট, যেটা ভীষণ দরকার। কারণ যে কোনো রোগের যদি রুটটা আমরা ঠিকমতো জানতে না পারি, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করাও একেবারে অসম্ভব হয়ে পড়ে। আর এখানেই এনবিপি লার্নিং আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা থাকছেন এবং তারা কিন্তু আপনাদের সমস্যা শুনছেন এবং সমস্যা শুনে যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন, যাকে বলে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি লার্নিং আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি লার্নিং আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনারা নিজের পছন্দ মতো নিকটবর্তী ক্লিনিক বেছে নিয়ে পৌঁছে যেতেই পারেন এনবিপি লার্নিং আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাবেন ডক্টর আবারও বি শর্মাকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতেও পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরেও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলেও কিন্তু পাবেন ডক্টর বি শর্মাকে। কলকাতা থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনাদেরকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন দিতেই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানেই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক এবং যে জীবন আপনারা কিন্তু অবশ্যই চাইছেন। তো তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, আমরা কিন্তু যখনই আমরা ফোন পাচ্ছি তখনই মানুষ কিন্তু অনেক রকম শারীরিক সমস্যা নিয়ে জিজ্ঞেস করছেন। তো আমরা একটু জানতে চাইবো যে ছোটদেরও তো বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে? ছোটদের ধরুন মানে যে পেডিয়াট্রিক ট্রিটমেন্ট যেটাকে বলি আমরা, ছোটদের ট্রিটমেন্টও আছে, ছোটদের আলাদা মেডিসিন আছে, ছোটদের আলাদা ডোজ আছে, ছোটদের কি প্রবলেম হচ্ছে। এবারে ছোটদের মূলত এই সময় কি হচ্ছে, ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে, ছোটদের এটাই মূলত হচ্ছে, কারণ সত্যি ঠান্ডা পড়েছে। এবারে কি হয়, ঠান্ডাতে দেখবেন বলা হয় যে বাচ্চাদের আর বৃদ্ধদেরকে বলা হয় একটু বেশি সাবধান থাকে, তাদের ঠান্ডাটা বেশি লাগে, বাকিদেরও লাগে, তাদের যেহেতু একটা ইমিউনো কম্প্রোমাইজ ব্যাপার থাকে, তাদের মধ্যে অতটা ইমিউনিটি ডেভেলপ করে না, বা বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটি আবার আস্তে আস্তে কমতে থাকে, সেই জন্য এই জিনিসগুলো হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে, মূলত পেটের সমস্যা অনেক বাচ্চা থাকে, যে ডায়রিয়াতে ভুগছে বা পেটের আমাশাতে ভুগছে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটাও থাকে যে একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, বেশি হাঁচি, নাকে কফ জমে যাচ্ছে, মানে বুকে কফ জমে যাচ্ছে, যেগুলো হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায়, এর থেকে বেশি কিছু হয় না। এবারে যদি আরো একটা দুটো রেয়ার কেস থাকে, বাচ্চাদের সমস্ত রকম মানে ট্রিটমেন্ট হয়, বাচ্চাদের ক্ষেত্রে পুরো ট্রিটমেন্টটা অন্যরকম ভাবে হয়। যেমন ধরুন ডোজ কম, ডোজটাকে দেখে দেওয়া, বাচ্চার ক্ষেত্রে মানে প্রতিটা ডোজকে একদম ট্রায়াল এন্ড টেস্টেড ভাবে জিনিসটাকে
ঠিক করা হয়, মেডিকেশন দেওয়া হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো থেরাপির ব্যবস্থা দরকার নেই, কারণ বাচ্চারা তো একদম বাচ্চাই, তাদের ট্রিটমেন্টে মেডিসিনই কাজ হয়ে যায়। তো মূলত এখন আসছে বাচ্চাদেরকে নিয়ে যারা, তারা এই ঠান্ডা লাগা, এই ধরুন এই হাঁচি কাশি হচ্ছে বা প্রচুর অ্যালার্জি হয়ে যাচ্ছে, কফ জমে যাচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে বাচ্চাদেরকে মূলত চিকিৎসা করা হয়। তো এগুলোর এখন যে ট্রিটমেন্ট করতে আসছে বাচ্চারা আসছে, তারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। স্যার, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস হলে কি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে? না, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে শ্বাসকষ্টের সঙ্গে কোনো মানে ডিরেক্ট কোনো যোগাযোগ নেই বলতে গেলে চলে। তার ক্ষেত্রে শুধু সমস্যাটা হচ্ছে আপনার জয়েন্টগুলোকে এফেক্ট করে স্টিপ করে দেবে, মানে আপনাকে এমনই স্টিপ বানিয়ে দেবে, ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে ঘাটটা হয়তো এভাবে ঘুরোতে পারছেন না, মানে একটা সিভিয়ার ক্ষেত্রে বলছি, এরকম পেশেন্ট আমরা দেখেছি। তো সেই মুহূর্তে কি করা হয়, এবার তখন আপনাকে বলা হবে যে আপনার তো কিছু নেই, আপনি পেইনকিলার খেয়ে থাকুন আর কিছু এক্সারসাইজ করুন হবে, কারণ এর কোনো ট্রিটমেন্ট দিতেই পারছে না। কিন্তু আমাদের আয়ুর্বেদে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, নিউজে দেখেছি যে আমাদের বলতে গেলে এই অ্যাঙ্কাইলোসিস অনেক সারে, মানে খুব রেয়ার কেস বলতে গেলে, যে ধরুন আপনার রিপোর্টটা পজিটিভ থেকে নেগেটিভ হওয়া অনেকটাই রেয়ার, কিন্তু হয়। মানে আপনি যদি প্রপার ধৈর্য ধরে প্রপার বিশ্বাস থেকে ট্রিটমেন্ট করান, আপনার থেরাপি, আপনার ট্রিটমেন্ট, মেডিকেশন দিয়ে আপনাকে আস্তে আস্তে পুরো বডিটাকে আপনার মুভেবল করে দেওয়া হবে। কারণ অ্যাঙ্কাইলোসিস মানে শুধু হাঁটু বা কোমর বা ঘাড়ে আপনার স্টিপ করবে না, পুরো শরীরটাকে স্টিপ করে দেবে। আপনি মানে কি বলবো, নিজে থেকে আপনি ধরুন হাঁটতে পারবেন না, নিজে আপনি স্নান করতে পারবেন না, এই জিনিসগুলো আপনাকে করে দেবে। মানে আপনি শক্ত সবল আছেন কিন্তু আপনাকে অক্ষম বানিয়ে দিচ্ছে। এটা কোনো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয় না, এটা হয় একটা মূলত আপনার জিনগত প্রবলেম বলতে গেলে একটা আরএনএ ফ্যাক্টর কাজ করে। আর একটা হয় আপনার ছোটবেলায় কোনো খুব বড় রোগ হয়েছিল, তো মানে অনেকে হয় না মামস হচ্ছে বা পক্স হচ্ছে, তার ক্ষেত্রে আর্লি 30s এর মধ্যে রোগটা হয়। আফটার 30-35 পরে রোগটা সাধারণত দেখা যায় না, কিন্তু অনেকে আছে জিনিসটা বুঝতে পারে না কি হয়েছে, ভাবছে আর্থ্রাইটিস হয়েছে, আর্থ্রাইটিস করলো, কিন্তু পরে দেখলো আর্থ্রাইটিস না, ওটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস। তো অনেকে পেশেন্ট আমরা দেখেছি, অনেকে দেরি করে বুঝতে পারে, বাট বুঝতে পেরে এলে চিকিৎসা করলে, এটা অটোইমিউন ডিসঅর্ডার হলেও এটা ট্রিটমেন্ট করলে সেরে যাবে আস্তে আস্তে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে, মানে যা খেলে মুখ টক হয়ে যাচ্ছে এবং গলার কাছে জ্বালা জ্বালা করে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 37। 37, মানে এই সমস্যার জন্য কি আগে কখনো ডাক্তার দেখিয়েছেন? না না না, কোনো ডাক্তার দেখেন। আচ্ছা, আচ্ছা, কি কি খাবার খেলে এটা হচ্ছে আপনার? বেশিরভাগ এই ভাত খেলে। হ্যাঁ, আর হুম। ভাত ছাড়া কি আর খাবার? ভাতটা খেলে বেশি হচ্ছে। আচ্ছা, ভাত খেলে বেশি হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? 1.5 মাস মতো হয়ে গেল। আচ্ছা, কোনো টেস্ট কিছু করিয়েছেন? না না না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন না, যেটা কিছু খেলে আমার একটা গলা বুক জ্বালা করছে, একটা বাজে ইয়েফি হচ্ছে, এটা আপনার হচ্ছে হাইপার অ্যাসিডিটির জন্য। আপনার অ্যাসিড হচ্ছে আর কি, খাবার যে খাচ্ছেন খাবারটা আপনার অ্যাসিড হচ্ছে বলে আপনার এই জিনিসটা প্রবলেমটা হচ্ছে। তো এটার জন্য আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। আপনি আগে কিছু খাওয়া দাওয়া বন্ধ করবেন। আপনি ধরুন দুধের প্রোডাক্ট খাওয়া বন্ধ করুন, মিল্কের যে কোনো প্রোডাক্ট করুন, খাওয়া আপাতত বন্ধ করুন। আর বেশি মানে অয়েল রিচ খাবার খাওয়া বন্ধ করুন। বাসি খাবার খাবেন না, গরম খাবার সবসময় খাবেন না, খাবারটা গরম বলতে টাটকা খাবার খাবেন আপনি। আর জলটা একটু বেশি করে খাবেন। আর খাওয়ার পরে সাথে সাথে প্রচুর জল খেয়ে নেবেন না, এই জিনিসগুলো মেনটেন করুন। একটু রাত্রের দিক করে গরম জল খেয়ে শুতে যাবেন, যখন শুতে যাবেন 1 গ্লাস হালকা গরম জল করবেন, খেয়ে শুতে যাবেন, এগুলো করুন। আর আপনি একটা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করুন, কারণ আপনার গ্যাস অম্বল তো হচ্ছে অবশ্যই ঠিক আছে, বাকি আপনার যদি কিছু হয়ে থাকে সমস্যা, যদি ধরুন কোনো সমস্যা হচ্ছে, কোনো আলসার ফলসার হচ্ছে, এটা রিপোর্ট করলে ধরা পড়বে। করে আপনি আমাদের হেল্পলাইন যোগাযোগ চলে আসুন, আমরা আপনার এই রিপোর্ট দেখে আপনাকে প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে আপনার এই পেটের যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সেরে যাবে। দেখুন, আয়ুর্বেদ মানে কিন্তু একটা প্রাচীন পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি সত্যি সত্যি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং তার জন্যই কিন্তু এনপিপি রানিন আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু যখনই ডাক্তারবাবুরা লাইভে আসছেন, তারা কিন্তু বোঝাচ্ছেন যে আপনি কিভাবে পরবর্তী জীবনগুলো একটু সুন্দর করে কাটিয়ে উঠতে পারবেন। আর এটা কিন্তু এখনকার দিনে ভীষণ দরকার, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছি যে এই যে আমরা এত যে কেমিক্যাল যুক্ত মেডিসিনগুলো কনজিউম করছি, সেখান থেকে কিন্তু একটু বেরিয়ে যাওয়ার। অবশ্যই তাই। দেখুন, আপনি ঘুরতে যাচ্ছেন, সেখানেও কি আপনি কারি মেডিসিন নিয়ে যাবেন? কিংবা হয়তো কোথাও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন, কিংবা হয়তো ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছেন, তখনও কি আপনি কারি মেডিসিন খাবেন? না,
নাকি একদম আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু আপনার উপর। এবং যদি আপনি সত্যি সত্যিই চান নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে শুধুমাত্র কিন্তু আপনাদের ভেতরগত কিংবা শারীরিকগত সমস্যারই সমাধান করা হয়ে থাকে তা কিন্তু নয়, একদম মডার্ন প্রযুক্তিতেই কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়ে থাকে, যাকে বলে মাথার চুল থেকে একদম পায়ের নখ পর্যন্ত আপনার যে কোনো সমস্যার সমাধানই রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। তাই যদি নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাথে। স্যার, আমরা যে আলোচনাটা করছিলাম আর কি অ্যাঙ্কিলোজিং এই যে স্পন্ডলাইটিস আপনি বললেন, তাহলে এই ধরনের যে ট্রিটমেন্টগুলো রয়েছে এনবিপিতে যদি একটু দর্শকদেরকে বলেন। এটার ক্ষেত্রে মূলত আপনাকে শুধু মেডিসিনে হবে না, কারণ এটা একটা আপনার সিভিয়ার কেস বলতে গেলে, তো আপনাকে সাথে সাথে ইমিডিয়েট আমরা থেরাপি স্টার্ট করে দেবো। এই রোগটার ক্ষেত্রে মূলত থেরাপিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি যে পেশেন্ট সেই বুঝতে পারে, থেরাপি করলে তার কতটা তার ইমপ্রুভ হতে পারে, তার কতটা বডি মুভমেন্ট ঠিক হবে, তার স্টিফনেসটা আস্তে আস্তে কেটে যাবে, তার যে জয়েন্টে পেন হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাবে। তো এটার ক্ষেত্রে আমরা পঞ্চকর্ম থেরাপি করে থাকি। হ্যাঁ, মেডিসিন তো অবশ্যই চলবে, কিন্তু এরকম নয় যে আপনার মেডিসিনেই কাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যদি থেরাপি শুরু করে দেন, আপনি ততটাই সুস্থ হয়ে যাবেন। কারণ এই জিনিসটা যত ফেলে রাখবেন তত আপনার নিজের কষ্ট হবে, আপনার মনে হবে যে আমি কেন এভাবে আছি, কিভাবে আছি, আপনার খুব নিজের প্রতি খারাপ লাগবে, কারণ আপনি নড়াচড়াই করতে পারবেন না। ওই জন্য আপনাকে অনেকে কি প্রথমে যেমন ধরা পড়েছে, আপনি কিছু বুঝতেই পারবেন না কি হয়েছে আপনার, হালকা করে হয়তো কোমরে ব্যথা হচ্ছে, হালকা ঘাড়ে ব্যথা হচ্ছে, কিন্তু যেমন জিনিসটা সিভিয়ার জায়গায় পৌঁছে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন কখন থেকে সিভিয়ার জায়গায় পৌঁছে গেল। তো এটা ধরা পড়লে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসা আছে, সেরে যাচ্ছে, কিন্তু আপনাকে সাথে সাথে চিকিৎসা করাতে হবে। এটাকে অগ্রাহ্য করলে হবে না যে অ্যাঙ্কাইলোসিস কি হয়েছে, আমাদের তো অনেকেরই স্পন্ডালাইসিস থাকে না, বাকি স্পন্ডালাইসিস আলাদা, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডালাইসিস আলাদা। তো এটাকে সিরিয়াস হয়ে চিকিৎসা করলে এটা সেরে যাবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত অনেক নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সৌমদীপ রায় বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? আমার হচ্ছে লোয়ার পেটে যন্ত্রণা হয় আর পাটা ঝুলঝুলে করে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? 29। 29। আচ্ছা আচ্ছা, যে বলছেন ব্যথা হয় পেটে, কতদিন ধরে হচ্ছে এটা? এটা 1.5 মাস হয়ে গেল। আচ্ছা, খাওয়া দাওয়ার টাইমে কি গন্ডগোল হচ্ছে কিছু? ধরুন সারাদিন খাওয়া দাওয়া করছেন, টাইমটা ঠিক আছে না টাইমটা গন্ডগোল আছে? দুপুরের টাইমটা কিন্তু একটু লেট হয়ে যায় মাঝে মাঝে, আর বাদ বাকি সব ঠিক আছে। রাত্রে কটার দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায়? রাত্রে 9টা থেকে 9:30 ভিতরে কমপ্লিট হয়ে যায় ডিনার। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। ঠিক আছে, দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে বলছেন পেটে ব্যথা হচ্ছে, এটা হচ্ছে আপনার গ্যাসের কারণে হতে পারে, অ্যাসিডিটির কারণে হতে পারে। তো আপনার এটাকে খাওয়া দাওয়ার টাইম ঠিক করতে হবে। এই যে আগে পেশেন্টটাকে বললাম, আগে যে ফোন করে তাকেও বললাম যে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, টাইম ঠিক করতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার টাইমটা ঠিক না হলেও আপনি দুপুরে খাওয়া দাওয়াটা আপনাকে ঠিক রাখতে হবে। ধরুন এমন নয় আজকে একটা খাবার খাচ্ছেন, কালকে একটা অন্য খাবার খাচ্ছেন, পরশু একটা অন্য, আপনার খাওয়া দাওয়ার মধ্যে বাড়ির খাবারটা রাখার চেষ্টা করুন। যে খাবারটা আপনার ঠিকঠাক ভাবে সবকিছু কোয়ান্টিটি থাকবে সেটা ঠিক চেষ্টা করুন। আর রাত্রেবেলা খাবারটা হালকা হবে, রাত্রেবেলা ভরা পেটে খাবেন না, এগুলো করুন। এগুলো করলে দেখবেন জিনিসটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর জল বেশি করে খাবেন, আমরা এখন জল অনেক কম খাচ্ছি, এটাও কারণ একটা। আর আপনার যে প্রবলেম খুব বেশি হচ্ছে, তো আপনি এসে চিকিৎসা করেন, আপনার এটা 1-2 মাসের চিকিৎসা আছে, 1-2 মাস করলে আপনার এটা পুরোপুরি সেরে যাবে, কোনো ভয় কোনো কারণ থাকবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা মানুষ যে সত্যি সত্যি স্বাভাবিক জীবনযাপন করছে, আমরা দেখে নেব তারই একটা ঝলক। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, খুবই ভালো আছে। খুবই ভালো। হ্যাঁ, তার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? ওয়ার্ডে। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? কোথায় বাড়ি?
আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম আর লিভারে, ফ্যাটি লিভার, আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না নিইনি, আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে মানে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারেন্টি ওরা দেবে না, না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বিশর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে, আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই অনেক সুস্থ? সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব ছিল। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের ওপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরাম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়ে গেলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ, যা পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে। কারণ আয়ুর্বেদ পদ্ধতি কিন্তু একটি অত্যন্ত প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন তা কিন্তু একদমই নয়, আপনাকে কিন্তু আধ্যাত্মিক এবং মানসিকভাবেও সুস্থ করে তুলবে। আমরা ইতিমধ্যেই কিন্তু ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি এবং এই ফাস্ট লাইফ লিড করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় কাজের লোড অতিরিক্ত নিয়ে ফেলছি এবং তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি। আর যেটা এখনকার দিনে ভীষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে হার্টের সমস্যা। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু এই বিস্তারিত জানবো। কিন্তু তার আগে চলুন আরো একবার এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাঁকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই ভীষণ একটা হার্ড লাইফ লিড করছে, প্রত্যেকেরই কাজের চাপ বেড়ে গিয়েছে। তো এখনকার দিনে দেখা যাচ্ছে হার্টের সমস্যা কিংবা হার্টজনিত সমস্যাকেও সেটা কিন্তু অতিরিক্ত বেড়ে গিয়েছে এবং কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে খুব অল্প বয়সীদের মধ্যেই কিন্তু হার্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। তো এটা যদি দর্শকদের বলেন যে এটা কেন হচ্ছে আর কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম আসার কারণটা হচ্ছে একটাই, আপনার স্ট্রেসফুল লাইফ, আপনার অ্যাংজাইটি লাইফ, আপনার খুব মানে বেশি কাজের চাপ। এবারে হার্টের সমস্যা এখন কম বয়সে আসছে না। একটা সময় কি ছিল যে আপনার ধরুন 50, 60, 70 বছর হয়ে যাচ্ছে, কোনো হার্টের কোনো প্রবলেম আসছে না বা বুক ধরপড় করা এই জিনিসগুলো থাকছে না, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখবেন 25, 26 বছর বয়সে, 30 বছর বয়সে দেখবেন একটু হাঁটলে হাঁপিয়ে উঠছে বা কোনো না কোনো কারণ হঠাৎ করে বুক ধরপড় করে উঠছে, বুকে অনেক সময় অনেকে ব্যথা করছে, ইসিজি করলে অনেকে দেখবেন মানে রাইট বাউন্ড ব্লকেজ আসছে। এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে কম বয়সে। কারণ একটাই, যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল বা আমাদের লাইফস্টাইলটা হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা ইয়ে হয়ে গেছে আর কি, যেখানে আমরা খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, টাইমের কোনো ঠিক নেই, আমাদের মানে লাইফস্টাইলের গন্ডগোল সবই গন্ডগোল আছে আর কি। তো এই জিনিসগুলো আপনার এই কারণেই হচ্ছে যে একটা হার্টের প্রতি চাপ পড়ছে একটা। আপনি ধরুন যে খাওয়া দাওয়ার বাড়ানো সেটাকে আপনি রেগুলার খাচ্ছেন, কিন্তু আপনি দেখছেন যে খাচ্ছি এবার পেটের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে হার্টে কোনো সমস্যা হচ্ছে। পেটের সমস্যা সবসময় মানে হবে তার কোনো গ্যারান্টি? আপনি খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, সেই জন্য আপনার গাড় যদি কোনো কারণে মোটা হয়ে যায়, যেমন আপনার কোলেস্ট্রল যদি কোনো কারণে বেড়ে যায়, তখন আপনার হার্টের সমস্যা হবে। হার্ট সেটাকে ব্লাডটা ঠিক করে পাম্প করতে পারবে না, তখন হার্টের কোনো বয়স লাগছে না। এখন দেখবেন 30, 32, 35 বয়সে আপনার সমস্যা হয়ে যাচ্ছে।
এক্সেসিভ অ্যালকোহল নেওয়ার জন্য, স্মোক করার জন্য বা হাই প্রেশার আসছে তাদের জন্য এই জিনিসগুলো হচ্ছে, তখন আপনার আস্তে আস্তে হার্টকে অ্যাফেক্ট করছে, হার্ট উইক হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখছেন আপনার ইসিজি করলে আপনার PQRS এর যে আমাদের ওয়েভ থাকে সেই ওয়েভগুলো আপনার অ্যাবনর্মাল দেখাচ্ছে বা গন্ডগোল করছে আর কি। স্যার আলোচনা আসবো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, আমি রানিয়ারি থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি রানিয়ারি থেকে দীনবন্ধু মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা বলতে আমি ছোটবেলায় মানে পা ভেঙে গেল, হুম, তো প্রায় হ্যালো, 2 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন, আপনার কি সমস্যা? হ্যাঁ, হাত ভেঙে গেল মানে ছোটবেলার দিকে। আচ্ছা, কিন্তু হাতটা ভেঙে সেই গিয়েছিল সময় তাই তো? 2-3 বছর পর ফের যাওয়ার জন্য ব্যথা করছে। মানে হাতটা ভেঙে গিয়েছিল, সেটাই আবার এখন ব্যথা করছে পুনরায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? বয়সে 16 বছর। 16 বছর। আচ্ছা শুনুন, আচ্ছা, হাতটা যে ভেঙে গিয়েছিল তখন ঠিক করে প্লাস্টার করে বা যা যা করা দরকার করা হয়েছিল ঠিকঠাক করে? তখন তো বই করার জন্য ঠিক আছে, আচ্ছা, তো তারপর এখন ঠিক ছিল, কিন্তু আবার সেটা না এবছর মানে কত ব্যথা করছে, এটা দেখি আয়ুর্বেদের কিছু সমাধান। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, আপনার আগে হাতটা থেকে একটা এক্সরে করুন, যে হাতটা ভেঙে গেছিল একটা ওই হাতে একটা রিপিট এক্সরে করুন। এক্সরের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি বা কোনো ধরুন হেয়ারপিন ফ্র্যাকচার বা কিছু রয়ে গেছে দেখতে হবে সেটা। বা যেহেতু এত কম বয়স, এই বয়সে এটা সমস্যাটা হওয়ার কথা নয়, কারণ এত কম বয়সে পুরোপুরি বোনস গ্রো করে যায় আপনার ভেঙে গেলেও, এটা বয়সটা অনেকটাই কম। তো একটা এক্সরে করে আপনি আমাদের ইয়েতে আসুন, আমরা দেখে বলতে পারবো কি সমস্যা হয়েছে। কি হচ্ছে, আয়ুর্বেদের চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু আপনাকে সেখানে এগিয়ে আসতে হবে, সেখানে উঠে আসতে হবে। একটা এক্সরে করুন হাটে, করে রিপোর্ট আর প্লেটটা নিয়ে আপনি আসুন, আমরা দেখে বলে দেবো কি সমস্যা হয়েছে বা কিভাবে কি করলে ঠিক হয়ে যাবে। স্যার এখন শীতকালে তো অলমোস্ট মানুষের হাঁটা চলা একটু কমই হচ্ছে, তারপরে তো খাওয়া দাওয়া একটা রয়েছে, তো অনেক ক্ষেত্রেই অনেকেই মানুষ বুঝতে পারছেন না, তো অনেকেই ভাবছেন যে হয়তো গ্যাসের সমস্যা হচ্ছে। তো এই গ্যাসের সমস্যা নয়, কিংবা আমার হার্টজনিত কোনো সমস্যা হচ্ছে, এই ব্যাপারটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, এবারে আপনার ধরুন ব্যথাটা যদি মূলত বুকে বাঁধিয়ে করে, তখন আপনার কনফিউজ হয়ে যায় আমরা যে আমাদের হার্টের সমস্যা হচ্ছে না আমাদের গ্যাসের ব্যথা করছে। তো হার্টের ব্যাপারে যে ব্যথাটা হবে সেই ব্যথাটা কিন্তু আপনার স্থায়ী হবে, মানে এরকম না যে আপনার ব্যথাটা একটু হচ্ছে চলে যাবে, আপনার যখন হালকা হালকা একটা চিনচিন করা রয়ে যাবে। তা এভাবে বোঝা যায় না যে আপনাকে নর্মালি একটা বলা হয় যে খুব বেশি বয়স হলে বলা হয়, বা যদি বুক ধরপড় করে তখন বলা একটা ইসিজি করে নি। ইসিজি করলে বেস্ট হচ্ছে, আপনার বোঝা যাবে যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে না আপনার এটা গ্যাসের ব্যথা। এবার গ্যাসের ব্যথা হলে আপনার সেটা তো চলেই যাবে, একটুক্ষণ থাকবে, ধরুন 2-3 মিনিট থাকবে, তারপর ব্যথাটা অন্যদিকে চলে গেলে স্প্রেড করে গেল, ব্যথাটা বুকের চারিদিকে ছড়াবে আর কি। কিন্তু হার্টের যে পেন বা যেটা বলি আমরা চেস্ট পেন হচ্ছে, বুকে ব্যথা করছে, সেই জিনিসটা কিন্তু আপনার মানে থাকবে, ব্যথাটা স্থায়ী ব্যথা হবে আর কি। আর একটা বয়সে ডিপেন্ড করে, আপনার যদি সত্যি বুক ধরপড় করায় বা আপনার প্রেশার আছে, তখন আপনাকে হার্টের জন্যই চিন্তা করতে হবে, কারণ তখন আপনি যদি মানে ভাবতে বসেন যে আমার গ্যাসের ব্যথা না ইয়ে আছে, তখন সমস্যা হয়ে যাবে। তার থেকে আপনার যে ব্যথা করে আপনি একটা ইসিজি করে নিন, ইসিজি করলে আপনি ধরা পড়ে যাবে কিছু আছে কি নেই। ইসিজি তো এরকম নেই আপনার আজকে আছে কালকে নেই, ইসিজি আজকে করছিল মানে আপনার কি সমস্যা থাকলে সেটা আপনার পুরো রিপোর্টে ফুটে উঠবে যে আপনার এই ব্লকেজ আছে বা এই আছে বা এই ওয়েবটা কোনো সমস্যা আছে বা এমআই এর চান্স আছে, সবকিছু চলে আসবে। তাহলে ইসিজি করলে আমরা ঝামেলা মিটে গেল। স্যার ব্লকেজ আছে কিনা, মানে এই রকম কোনো সমস্যা থাকলে কি বোঝার কোনো রকম আগে থেকে উপায় রয়েছে, মানে কোনো সিমটম কি দেখা দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে? সিমটম মানে আপনার বডিতে কোনো অর্গান সেই মুহূর্তে হঠাৎ করে কখনো কোনো অসাড় হয়ে যেতে পারে, ধরুন আপনি বাঁ দিকটা হয়তো কোনো কোনো হাতটা আপনার অসাড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন বোঝা যেতে পারে আপনার হয়তো মাইল্ড স্ট্রোকের সম্ভাবনা আছে। এইভাবে এরকম সিমটম মানে হার্টের প্রবলেমের সিমটম এরকম দেখা যায় না বলতে গেলে। হার্টের প্রবলেমে আপনাকে মানে একটা বুঝে নিতে হবে যে প্রবলেম একটা হবে যে বুক ধরপড় করাচ্ছে আমার, একটা হয় না আপনি একটু দৌড়ালে হাঁপিয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকে আছে হার্টের প্রবলেম এমনি মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, এমনি কাজ করতে ইচ্ছা করবে না, একটা লেথার্জি ফিল হবে, একটু বুকটা মানে ধরপড় করবে, পালস বেশি জোরে চলবে, ট্রাকিকার্ডিক পালস চলবে, এই জিনিসগুলো হবে আর কি। এইগুলোই মূলত এগুলো থেকেই আপনাকে টেস্ট করে বা ইয়ে ধরে নিতে হবে আমার কোনো প্রবলেম হয়েছে। তার সাথে কোলেস্ট্রল তাহলে একটা আপনার চান্স থাকছে, হাই চান্স যে আপনার বুকে কোনো প্রবলেম হতে পারে। প্রেশার তাহলে চান্স একটা আছে, এগুলো থেকে এইভাবে বোঝা যাবে যে সমস্যা হচ্ছে বলে আর কি। স্যার আলোচনা আসবো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, আমি মেদিনীপুর থেকে শঙ্কর জেলা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার শারীরিক সমস্যা বলতে মানে ডাক্তারবাবু খাওয়ার প্রয়োজন হলে পায়খানা লাগে শুধু। আচ্ছা, আপনার বয়সটা কত? 65। আচ্ছা, মানে আপনি কি এই সমস্যার জন্য আগে কখনো ডক্টর দেখিয়েছেন? না, তেমন কোন দেখাইনি, তো
ডাক্তারবাবু এই প্রোগ্রামটা দেখছিলাম দিয়ে ফোনটা করলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, খাওয়ার পরে আপনার কি পটি পাচ্ছে বললেন? হ্যাঁ। এটা কি সারাদিনে মানে যতবার খাচ্ছে ততবারই হচ্ছে না একবার দুবার হচ্ছে? না না, দুপুর খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম বা ব্যাপার নয় যে মানে আমাকে ভাবতে পারে যে আমরা খাচ্ছি সাথে সাথে আমাদের কেন পটি পাচ্ছে, মানে খাবারটা খাওয়া সাথে সাথে কি আমাদের মলদ্বারে চলে যাচ্ছে, এরকম তো অবশ্যই নয়। আপনি খাবার খাচ্ছেন, সেটা অনেক সময় এই ব্যাপারটা অনেক সময় কি মানে মানসিক ব্যাপার থাকে, মানে মানসিক বলতে গেলে কোনো ভয়ঙ্কর কিছু না, একটা মনের দিক থেকে থাকে অনেকের যে বাইরে বেরো দেখবেন বাথরুম যাচ্ছে, মানে এরকম অনেক থাকে দেবেন যে ইয়ে হচ্ছে। তো এই জিনিসটা আপনার যদি খাওয়ার পরে পটি পাচ্ছে, এটা আপনার পেটের সমস্যা হবে, কিন্তু এরকম তো নয় যে আপনার এটার জন্য কোনো বিরাট কিছু ব্যাপার আছে। তো আপনি একবার এসে আমাদেরকে ব্যাপারটা মানে ভালো করে জিনিসটা বলুন, আমরা চিকিৎসা করবো এটা নিয়ে। এরকম নয় যে খাচ্ছেন সে খাবারটা হাতে হাতে পটি হয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার কিছু নয়। আপনার হয়তো পটি ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে বারবার। একটা মানুষের একটা আইবিএস এর সমস্যা আপনার আছে, এই টাইপের যেটাকে বলি আমরা আইবিএস হয়ে দেখবেন আপনার দিনে 3 বার 4 বার 5 বার যেতে হচ্ছে, আপনার কিন্তু ক্লিয়ার হচ্ছে না আপনার। তো এটার জন্য আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে, আপনার আইবিএস এর সমস্যা আস্তে আস্তে সেরে যাবে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে হার্টের সমস্যা, মানে এই যে ধরুন মানে পার্টিকুলার কি কোনো রকম বয়সের কোনো রকম মানে ফারাক রয়েছে, কিংবা অনেকেই ভাবছেন আমি হয়তো মোটা, আমার হয়তো হার্টের সমস্যা হতে পারে, কিংবা আমি হয়তো রোগা, আমার হার্টের সমস্যা হতে পারে, মানে এটা কি কোনো কিছুর উপর ভ্যারি করে হার্টের সমস্যা হয়ে থাকে? না, মানে ভ্যারি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে করে, যেমন বললাম প্রেসারের ক্ষেত্রে ভ্যারি করে। আপনার ধরুন হাই প্রেসার আছে, আপনার কোলেস্টেরল আছে, আপনি একটু ওবেস্ট আছেন, একটু মোটা আছেন, করে। কিন্তু এরকমও নয় যে রোগা হলে তার হার্টের সমস্যা হবে না। হার্টকে ভালো রাখতে গেলে আপনাকে মানে সকালবেলায় রোজ একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু খাওয়া দাওয়া ঠিক করতে হবে, দিনে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, বেশি রিচ খাবার খাওয়া চলবে না। যে খাবারগুলো আপনার ধরুন ব্লক করতে পারে, হার্টের মধ্যে ব্লকেজ আনতে পারে, যেমন ধরুন মাটন একটা খুব খাবার, যে খাবারটাতে বলতে গেলে মানুষের ব্লকেজ হয়। বা ধরুন আমরা যে খাবারের মধ্যে প্রচুর তেল, ঘি, প্রচুর ফ্যাট জাতীয় খাবার থাকে, প্রচুর হাই সুগার ডায়েট যেগুলো থাকে, প্রচুর পরিমাণে চিনি আছে, প্রচুর মিষ্টি খাবার, এইগুলোতে আপনার একটু এফেক্ট করতে পারে। কিন্তু আপনি একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করেন, আপনার এই কম বয়সে জিনিসটা হবে না। এটা কম বয়সে কেন হয়? কম বয়সে আপনি খাওয়া দাওয়াটা সেই করছেন, কিন্তু আপনি ক্যালোরি বার্ন করছেন। মানে ক্যালোরি বার্ন মানে আপনি খাওয়া দাওয়া করে কোথাও একটা বসে রয়ে যাচ্ছেন, কোথাও একটা শুয়ে ঘুমিয়ে যাচ্ছেন, হয়তো আপনি এক্সারসাইজ করছেন না, আপনার মানে দিনে 3 বার 4 বার 5 বার খাওয়া দাওয়া করছেন, 5 বারই হাই প্রোটিন ডায়েট খাচ্ছেন, কিন্তু খাবারটা ডাইজেস্টই হচ্ছে না। ডাইজেস্ট যদি প্রপারলি না হয়, পেটের সমস্যা একটা হবেই হবে, সাথে সাথে আপনার হার্টের উপর একটা এফেক্ট পড়বে, লং টার্ম এফেক্ট আপনার হার্টের মধ্যে এমআই আসতে পারে, রাইট বাউন্ড ব্লকেজ আসতে পারে, লেফট বাউন্ড ব্লকেজ আসতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে হতে পারে। নিজেকে যদি সত্যি সত্যি সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চান এবং আগামী দিনগুলো যদি সত্যিই নিজে সুস্থ স্বাভাবিক থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারে। তার সাথে যে কোনো রকমের জিজ্ঞাসা থাকলেই আপনারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাবেন, কোন চেম্বার আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, এবং যাবতীয় যা কিছু জিজ্ঞাসা রয়েছে আপনারা কিন্তু অবিলম্বে হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তাছাড়া আপনাদের আশেপাশেও হয়তো এমন ব্যক্তি রয়েছেন যারা হয়তো বিভিন্ন অনেক দিন ধরেই রোগগ্রস্ত এবং রোগে জরাজীর্ণ, এবং তারা চাইছেন একটু সুস্থ স্বাভাবিক জীবন, তাদেরকেও কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারটা শেয়ার করতেই পারেন। নিজে যদি সত্যি সত্যি চান মানুষের সেবা করতে, তাহলেও কিন্তু আপনি এই হেল্পলাইন নাম্বারটা তার জন্য শেয়ার করতেই পারেন। আমরা আলোচনা আসবো স্যার, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি রাকুল বসু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? পায়ের তলায় প্রচন্ড ব্যথা, মানে হাঁটতেই পারছি না। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 50 বছর। কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এই ঠান্ডা পড়া থেকে। ঠান্ডা পড়া থেকে, মানে এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন আগে? না, দেখানো হয়নি, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাবেন? হ্যাঁ। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, পায়ের তলায় যে ব্যথাটা হচ্ছে, এটা কি গোড়ালিতে হচ্ছে না পায়ের তলাতে হচ্ছে? না, পায়ের তলাতে, পুরো পায়ের তলাটা। দুটো পাতেই হচ্ছে? হ্যাঁ দুটো পায়েই হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কি শীতকালে শুরু হলো না আগেও ছিল? না, আগে ছিল না, শীতকালে পড়লেই হয় এটা, প্রত্যেক এতে শীতে পড়লে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই ব্যথাটা যেটা হচ্ছে আপনার শীতের জন্য কোনো মতেই নয়, এটা আপনার অন্য কারণে হচ্ছে। এবারে আপনি দেখছেন শীতকালে জিনিসটা হচ্ছে, তো আপনি এইটার অনেক কারণ হতে পারে। একটা হতে পারে আপনার ধরুন ইউরিক অ্যাসিড হয়তো কোনো কারণে বেড়ে গেছে। এবারে বলছেন যে শীতকালে হচ্ছে কেন? শীতকালে অনেক সময় কি হয়, আমাদের ধরুন শীতকালে মানে আমরা যেহেতু ঠান্ডা থাকে, ঠান্ডাতে আমাদের জয়েন্ট টয়েন্টে ব্যথা হয়। পায়ের তলাতে তো আমাদের কোনো জয়েন্ট নেই, কিন্তু পায়ের তলাতে কি হলো আপনার কোনো কারণে ধরুন সেইখানটাতে একটা ইউরিক অ্যাসিড ডিপোজিশন হচ্ছে আর কি।
বা আপনার কোনো কারণে স্কিন ডিজিজের জন্য এটা হতে পারে, ধরুন কোনো কারণে আপনার সেইখানে কোনো কড়া বা কিছু মানে কড়া পড়ে বলে নাকি, সেটার জন্য ব্যথা হতে পারে। তো আপনি একবার এসে দেখান, আমরা দেখতে চাই আপনার পায়ে কি হয়েছে অ্যাকচুয়ালি। কারণ পায়ের তলাতে শুধু শীতকালে ব্যথা করছে, এটা একটা মানে একটা ইউনিক বলতে হবে ব্যাপার। তো এটাতে আপনার যদি কোনো কর্ন ডিজিজ থাকে, মানে যেটা বললাম কড়া পড়ে বাংলা অনেকে বলে, এরকম হয়ে থাকে, পায়ের তলা শক্ত ফিল করছেন আপনি, তো একটা কাজ করুন, এখন এই মুহূর্তে আপনি বাড়িতে পায়ের তলায় একটু গরম মালিশ করবেন, একটু গরম ধরুন তেল বা একটু গরম এমনি শুকনো সেক নেবেন আপনি পায়ের তলাতে। আর সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আস্তে আস্তে মাটিতে পা ফেলবেন, মানে হুটোপাটি করবেন না, করলে আপনার পায়ে ব্যথাটা বেশি আরো হবে। আর এটা আপনি আবার এসে দেখালে আমরা জিনিসটা দেখে আপনার চিকিৎসা করলে এটা আস্তে 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 পুরোটাই সেরে যাবে। দেখুন, আয়ুর্বেদিক পদ্ধতি কিন্তু পারে একমাত্র আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে। যদি সত্যি সত্যি চান নিজে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের কথা শুনবেন, সমস্যা শুনে সেই সমাধান করার অবশ্যই চেষ্টা করবেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আমাদের যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, যাকে বলা হয় একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা বনগাঁতে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরেও পাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পাবেন ডক্টর বি শর্মাকে, আবারও আপনারা বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার যে কোনো সমস্যাই হোক না কেন, যত পুরনো সমস্যাই হোক না কেন, তার সমাধান কিন্তু একমাত্র আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। তার জন্য কিন্তু বলা হয়ে থাকে এখানে কিন্তু হয়ে থাকে রুট ট্রিটমেন্ট। স্যার, আমরা যে আলোচনা করছিলাম, এখনকার দিনে কিন্তু অনেকেরই একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সিজনে অনেকেই বলছেন যে পায়ের তলাটা ফেটে যাচ্ছে, গোড়ালি দিয়ে অনেকে ফেটে যাচ্ছে, কিংবা আবার অনেকে বলছে যে সেখান থেকে আবার ব্লাডও বেরোচ্ছে। তো এই কারণটা যদি একটু বলেন দর্শকদেরকে। যাদের ক্ষেত্রে ব্লাড বের হচ্ছে তাদের ক্ষেত্রে কেসটা সিভিয়ার হয়ে গেছে, মানে ধরুন আপনার পায়ের তলা ফেটে যাওয়া মানে আপনার এক্সিমা বা সোরিয়াসিসের লক্ষণ, সেটা দুটোর মধ্যে একটা হয়। এবার আপনার পায়ের তলা ফেটে রক্ত বের হচ্ছে মানে কি আপনার জিনিসটা খুব সিভিয়ার পর্যায়ে চলে গেছে, আপনার স্কিন খুব সেন্সিটিভ ছিল, কিন্তু আপনার অত্যধিক ড্রাইনেসের জন্য বা আপনার বডি এতটাই ড্রাই হয়ে গেছে যে সেখানে ফেটে আপনার ব্লাড বেরিয়ে চলে আসছে, মানে সেটা একটা ইনফেক্টিভ কন্ডিশনে চলে গেছে বলতে পারেন, সিভিয়ার কন্ডিশনে চলে গেছে। তো এই জন্য আপনাকে বলা হয় যে চিকিৎসাটা টাইমে করুন। আপনি যদি প্রথম ধরুন একটু ফাটাফাটি হচ্ছে বা যাই হচ্ছে, আপনি চিকিৎসা করে নিতেন ঠিকঠাক করে, সমস্যা হতো না। আপনি ফেটেছে হয়তো অগ্রাহ্য করেছেন বা টুকটাক কোনো ক্রিম কোনো লাগিয়েছেন, সেরে গেছে, তারপরে আপনি আর দেখেননি, তারপরে আস্তে 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 স্কিন আপনার একটা এমন ড্রাইনেসের পর্যায়ে চলে গেছে আপনার লাইফস্টাইল বিহেভিয়ারের প্রবলেমের জন্য, তখন আপনার ফেটে রক্ত বেরোচ্ছে, জ্বালা করছে, তখন আপনি আসছেন যে আমাদের পা ফেটে যাচ্ছে। তো পা ফেটে যাওয়ার একটাই কারণ ড্রাইনেস, আপনার ড্রাইনেস থেকেই পা ফাটে বা ঠোঁট যেমন ফাটে আমরা বলি, ওই কারণেই ফাটে। আমাদের তো গরমকালে বা বর্ষাকালে আমাদের ঠোঁট ফাটে না, কারণ তখন স্কিন অতটা ড্রাই থাকে না, কিন্তু স্কিনটা ড্রাই হয় মূলত শীতকালে। সেই জন্য শীতকালে ঠোঁট ফেটে যায়, আপনার দেখবেন স্কিনে অন্যান্য জায়গায় রাফ একটা ফিল হচ্ছে, দেখবেন এটা হয়ে যাচ্ছে, তখন পা গোড়ালি তাদের ফাটছে। সবার পায়ে ফাটে, যাদের ফাটে তাদের সিভিয়ার ক্ষেত্রে হচ্ছে জিনিসটা। তো এই ক্ষেত্রে বলবো আপনারা চিকিৎসা করতে আসুন, চিকিৎসা করলে কিন্তু এরা আস্তে আস্তে, আমরা শুধু আপনাকে অয়েন্টমেন্টে কাজ হবে না, এটা মেডিসিন লাগবে, মেডিসিন খেলে কেউ আপনার যে ব্লাড পিউরিফিকেশন এটা সেটা ভিতর থেকে হবে, আস্তে আস্তে এটা করে স্কিনও আপনার আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে এবং আপনার ওই ব্যাপারটা আস্তে আস্তে পুরোপুরি চলে যাবে। স্যার, আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমি সৎপুর থেকে রাজস্বী রায় বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? এই সমস্যা বলতে আমি ডাক্তারের কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই। আমাদের পঞ্চকর্মা পদ্ধতি, এইচজিওটি, এইচজিপিটি এগুলো
আচ্ছা, আপনার বয়সটা একটু কত বলবেন? হ্যাঁ, আরেকবার বলুন। আপনার বয়সটা একটু বলবেন। বয়স এখন 33 ক্লাস। আচ্ছা, শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার বলছেন যে এসজিওটি এসজিবিটি পঞ্চকর্ম থেরাপি, তাই তো? হ্যাঁ, মানে এসজিওটি এসজিপিটি ট্রিটমেন্টটা কি পঞ্চকর্ম থেরাপি কিংবা আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা হয়? আমি বলছি আপনাকে, আপনি শুনে নিন। দেখুন, আপনি প্রথমে একটা কোশ্চেনটা করলেন ঠিকই, কোশ্চেনটা কি হলো ভুল, যেটা ঠিক ভুল কোথায় বললাম, কারণ এসজিওটি এসজিবিটি হচ্ছে আপনার লিভারের একটা ইলেকট্রিক মানে লিভার ফাংশন টেস্টে ধরা পড়ে। তো সেখানে আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে, সেখানে থেরাপি লাগবে না। থেরাপি কেন লাগতে হবে আপনার? এসজিওটি এসজিবিটি মানেটা কি? এসজিওটি এসজিবিটি একটা আপনার মানে একটা এনজাইম, যেটা আপনার লিভারে যদি ফাংশন টেস্টে ধরা পড়ে, সেটা যদি খুব বেড়ে যায় তখন আপনার খাবার হজম করতে সমস্যা হয়, মানে আপনার ধরুন ডাইজেস্টিভ পাওয়ারটা কমে যায় বলতে গেলে, আপনার অগ্নি যেটা বলি বিপাক ক্ষমতা সেটা কমে যায়। তো এই ক্ষেত্রে আপনার থেরাপি লাগবে না, আপনার মেডিসিনে সেরে যাবে। হ্যাঁ, এবার আয়ুর্বেদিক যদি ট্রিটমেন্ট বলুন তাহলে বলবো যে হ্যাঁ আপনি ট্রিটমেন্ট করলে সেরে, কিন্তু এই ক্ষেত্রে পঞ্চকর্ম থেকে আলাদা জিনিস, মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট একটা আলাদা, তার মধ্যে পঞ্চকর্ম থেরাপি পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অবশ্যই সেরে যাবে। অবশ্যই আপনার এসজিওটি এসজিবিটি 50, 60, 70 যাই থাকুন না, সেটা একদম 20-25 চলে আসবে, কমে যাবে। কিন্তু এটার জন্য কোনো থেরাপি লাগবে না। থেরাপি ব্যাপারটা লাগে অন্য ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার সম্পূর্ণ। স্যার, এই যে আমরা এক্ষুনি আলোচনা করলাম যে আপনি বললেন পঞ্চকর্মা থেরাপি, তো এক্স্যাক্টলি এই পঞ্চকর্মা থেরাপির মধ্যে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় যদি একটু দর্শকদেরকে জানান? হ্যাঁ, পঞ্চকর্ম থেরাপির ক্ষেত্রে যেটা আগের ফোনটা এলো, ওই সমস্যাগুলোতে লিভারের সমস্যা বা পেটের সমস্যার জন্য লাগে না। পঞ্চকর্ম থেরাপি লাগে তাদেরই যাদের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল কোনো প্রবলেম হচ্ছে, এক্সটার্নাল ধরুন বাতের ব্যথা মানে আপনার আছে, বা আপনার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, আপনি অ্যাংজাইটি ভুগছেন, আপনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, আপনার ইনসোমনিয়া আছে, বাহ্যিক কারণে হয়, ভেতরে কি সমস্যাতে আপনার পঞ্চকর্ম লাগে না। এবার অবশ্যই বাতের ক্ষেত্রে আপনার ভেতরেও প্রবলেম হচ্ছে, আপনার ভেতরে যে সাইনোভিয়াল ফ্লুইডটা জয়েন্টের মধ্যে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে ফিল করতে পারছেন যে ব্যথা হচ্ছে আমার, সেই ক্ষেত্রে লাগে। কিন্তু ধরুন আগে নিজে যে ব্যাপারটা উনি বললেন যে আমার লিভার এই এসজিওটি এসজিবিটি আছে, এটা কি করে করব, এটা পঞ্চকর্ম লাগবে না। পঞ্চকর্ম এরকম না যে পেটের সমস্যা পঞ্চকর্ম লাগবে না আপনার। হ্যাঁ, এবার আপনার ধরুন চুল পড়ছে, আপনার ধরুন স্কিনের মধ্যে ভ্যারিকোজ ভেন আছে, বা আপনার ধরুন স্কিন খুব রাফ হয়ে যাচ্ছে, হেয়ার ফল, সেক্ষেত্রেও কিন্তু পঞ্চকর্ম অনেক সময় লাগে। আমরা ব্লাড লিডিং থেরাপি করি, মানে যেটা রক্তমুক্ষণ বলি আর পঞ্চকর্ম, সেটা কিন্তু হয়। কিন্তু মূলত আমরা এক্সটার্নাল প্রবলেমের জন্য যে ক্ষেত্রে পঞ্চকর্ম লাগে সেক্ষেত্রে দেওয়া হয়। এই সমস্যাগুলো যেগুলো বললাম আমি লাস্টের দিকে, ব্লাড লিডিং বলুন, চুল পড়া বলুন, এগুলো মেডিসিন আমরা ট্রাই করতে পারি। এরকম না যে প্রথমেই বলবো পঞ্চকর্ম করুন আপনি, আপনার যদি মেডিসিনে কমে যায় কমে গেল। এবার আপনার দীর্ঘদিনের স্কিন ডিজিজ আছে, আপনার ছাড়ছেন, আপনি মেডিসিন অনেকবার খেয়েছেন ছাড়ছেন, তখন বলবো থেরাপি করান। স্কিন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু থেরাপি আমাদের হয়, আয়ুর্বেদ থেরাপি আছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বডির মধ্যে যে মানে শরীরের মধ্যে যে নোংরা আছে, যেটা দেখতে পাচ্ছেন চোখে আমরা, সেই নোংরাটাকে বডি থেকে বের করে দেওয়া হয়, বা এই পটি বলুন বা ইউরিন বলুন, যে কোনো ভাবে সেটাকে বডি থেকে বের করে দেওয়া হয়। সেই যে করা হয় সেই থেরাপির নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। সেটা আপনাকে কোনো রকম সার্জিক্যাল কোনো মেথড না, জাস্ট কিছু মেডিসিন দিয়ে আপনাকে জাস্ট সেটা করে বাইরে থেকে আপনার শরীরটাকে পুরো শুদ্ধ মানে পরিষ্কার করে দেওয়া হয়। করে দিলে তখন আপনার এই স্কিন ডিজিজ বলুন, ভেরিকোজ ভেন বলুন, কোনো পেন বলুন, সব আস্তে আস্তে আপনার সেরে যাবে। স্যার, এই পঞ্চকর্মা থেরাপি নেওয়ার কি নির্দিষ্ট কোনো বয়স রয়েছে? হ্যাঁ, পঞ্চকর্ম থেরাপি মূলত একদম বাচ্চাদের দেওয়া হয় না, কিন্তু আপনার ধরুন যদি 10-12 বছর পেরিয়ে গেছে তারপরে আপনার দেওয়া চলবে, কারণ একদম বাচ্চাদেরকে থেরাপি কি দেওয়া হবে, তারা তো এমনিতে একটা তার ভয়ও পেয়ে যেতে হয়। তো সেই জন্য একটা জাস্ট মিনিমাম একটা 10-12 বছর বয়সের পর যদি লাগে দেওয়া হয়, কিন্তু আমরা ছোট থেকে সেরকম দিই না। ছোট থেকে বলা হয় যে আপনার এমনিতেই তার যেহেতু তার বডির মধ্যে গ্রোথ হচ্ছে, তার এমনিতেই সেরে যাবে, তাকে বলা হয় না থেরাপি নেওয়ার কথা। মূলত আফটার 30 পরেই বলা হয় থেরাপি নিতে। এবারে কারো ক্ষেত্রে যেমন বললাম ওই অ্যাঙ্কারোসিং ক্ষেত্রে, কারো ধরুন অ্যাঙ্কারোসিং স্পন্ডিলাইটিস 25 বছর বয়স হয়ে গেছে, তাকে বলা হবে যে তাকে থেরাপি নিতে। কারো ধরুন 25 বছর বয়সে ভালোভাবে ঘুম হচ্ছে না, বা চোখের পাওয়ার চলে এসেছে, চোখে মাথায় ব্যথা করছে, মাইগ্রেন পেন, আপনার ধরুন কোনো প্রবলেম এসেছে, তখন বলা হবে থেরাপি নিতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা একদম কম বয়সে থেরাপি নিতে বলি না, তাকে মেডিসিন দিয়ে ঠিক করে দেওয়ার ট্রাই করা হয়। একদমই তাই। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, আয়ুর্বেদ অত্যন্ত একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাকে বলে একদম 5000 বছরের পুরনো একটি পদ্ধতি। আয়ু মানে জীবন এবং বেদ মানে জ্ঞান বা বিজ্ঞান, এই দুটোর মিশেলেই কিন্তু তৈরি হয়েছে জীবন বিজ্ঞান, মানে জীবনের বিজ্ঞান। আপনি জীবনকে কিভাবে দেখবেন এবং আপনার জীবন দর্শন কেমন হবে সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনারই মতন। যদি আপনি এই সময় নিজেকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা এখানকার যে সকল অভিজ্ঞ চিকিৎসকরা আছেন আপনার কিন্তু ট্রিটমেন্ট করবেন, যাকে বলে একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন।
কারণ জীবনে চলার পথটা যদি মসৃণ না হয় তাহলে কিন্তু আমরা চলতে গিয়ে অনেক রকম বাধার সম্মুখীন হব, তাতে কিন্তু আমাদের যে আগামী জীবনটা অনেকটাই কিন্তু উন্নতির পথে বাধা হয়ে থাকবে। আর আপনি কখনোই হয়তো চাইবেন না যে আপনার জীবনে কেউ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াক। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা আপনাকে একটি নতুন জীবন ফিরিয়ে দিতে সক্ষম। স্যার, আমরা তো অনেক কিছুই দেখতে পাচ্ছি এনপি পিনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে যে সকল ট্রিটমেন্টগুলো হচ্ছে, তো এই সকল ট্রিটমেন্টগুলোর অনেকের ক্ষেত্রে একটা মিথ রয়েছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানেই একটা বিশাল ব্যয়বহুল ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো যদি এটা একটু দর্শকদেরকে বলেন আজকে। দেখুন, এটা অবশ্যই একটা মিথ। কারণ আপনি ধরুন আজকে একটা উদাহরণ দিয়ে বলছি আমি, আজকে ধরুন আপনি কোথাও সার্জারি করাতে গেছেন, তো সার্জারির একটা খরচ কত হয়? মিনিমাম 2-3 লাখ টাকা। আপনি মাইনাস দিয়ে করলেও 1 লাখের কমে তো হয় না। এবারে আপনার সেক্ষেত্রে টাকাটা আপনি একবার দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে সার্জারি হচ্ছে, এটা বিরাট বড় কিছু হচ্ছে, সেই জন্য আমি এত টাকা পে করছি। তো ট্রিটমেন্টটাকে আপনাকে বড় করে দেখতে হবে, আপনার ধারণা দেখতে হবে। আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বেশি ব্যয়বহুল নয়, আপনার রোগটা কবে, আপনার রোগটা যদি খুব পূর্ণ হয় অবশ্যই ব্যয়বহুল হবে সেটা। তো সেখানে তো আপনি অন্য ট্রিটমেন্টে গেলেও আপনার খরচা হচ্ছে, এখানে আপনার খরচা হচ্ছে, এখানেও হচ্ছে। কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে এভাবে ডিপেন্ড করছে আপনার রোগটা কত পূর্ণ। রোগ যত পূর্ণ হবে তত আপনার খরচ বেশি হবে। কিন্তু আপনি যদি একদম অ্যাকিউট স্টেজে চলে আসেন তাহলে আপনার কিন্তু খরচা বেশি করতে হবে না, আপনার সাধ্যের মধ্যে চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা বলছেন একদম সাধ্যের মধ্যে ট্রিটমেন্ট এবং সাধ্যের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। এর চাইতে বেশি কিন্তু আমরা কিন্তু এখনকার দিনে কেউ কিছুই চাইছি না। সাধ্যের মধ্যে যদি সত্যি সত্যি আমরা নিজেদের জীবনকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি এবং নতুন জীবন ফিরে পেতে পারি তাহলে তো ক্যা বাত। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি সন্দীপ নন্দী বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে? সমস্যা বলতে মানে সেরকম কিছু না, মানে আমার পা ফাটার ইয়েটা দেখছি প্রবণতা বছর 2-1 ধরে। আগের বছর ফেটেছিল শীতে, গরমে সেরকম ফাটে না, কিন্তু এবার সেটা একটু বেশি পরিমাণে, আগের থেকে বেশি পরিমাণে ফাটছে। আমি নর্মাল দোকান থেকে মানে মেডিসিন থেকে আমি ইয়ে মাখছি, কিন্তু ওটার কোনো ইয়ে হচ্ছে না। তো আপনাদের অনুষ্ঠানে দেখছি না, তাই ফোন করলাম। সমাধান পাচ্ছেন না? আয়ুর্বেদিক কি কোনো ট্রিটমেন্ট আছে গোড়ালি ফাটার? অবশ্যই। আপনার বয়সটা একটু বলবেন। আর বয়স হয় 34। 34। হ্যাঁ, শুনতে থাকুন। আচ্ছা, এটা আমরা শুধু শীতকালে হয় তাই তো ভাই, যে ফাটছে হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, গরমকালে অতটা ইয়ে হয় না, কিন্তু শীতকাল থেকে যাই করছি না করছি মানে ফেটে দিক যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, আপনি নিজেই বললেন যে আমার আগের বছর কম ফাটছিল, এবছর বেশি মনে হচ্ছে ফাটছে। কারণ আমরা রোগটা আস্তে আস্তে আমরা ধরে রাখছি। আগের বছর আপনার হয়েছিল, আপনি টুকটাক একটু হয়তো বাজার চলতে কোনো ক্রিম টিম ইউজ করেছেন, আপনার সেরে গেছিল, এবছর আর বেশি হচ্ছে। কারণ আপনার রোগটা তো কোথাতে সারছে না, আপনার রোগটা হয়েছে সেটাকে সারছেন আপনি উপর থেকে, জাস্ট কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট করছেন আপনি। তো এটার আয়ুর্বেদে অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু আমরা শুধু আপনাকে কিছু ক্রিম অয়েন্টমেন্ট দিয়ে বলবো না যেটাতে সেরে যাবে আপনাকে কিছু মেডিসিন দেবো, যে মেডিসিনটা আপনার স্কিনের যে আমাদের লেয়ার আছে একদম ভেতরের লেয়ারে গিয়ে আপনার কাজ করে স্কিনটাকে আপনার নর্মাল করে দেবে, ড্রাই থেকে আপনার স্কিনটাকে ময়েস্ট স্কিন করে তুলবে আর কি, যাতে আপনার স্কিনটা আর মানে বাইরের এই ওয়ে থেকে হবে না। তো আপাতত আপনি একটু স্কিনটাকে ঢেকে রাখুন, আপনার পা থেকে আরম্ভ করে যতটা যেখানে পাচ্ছেন ঢেকে রাখুন। আর এই ধুলোবালি লাগলে আপনার আরো বেশি ফাটবে। জল একটু বেশি করে খাবেন, আর আপনি আমাদের আয়ুর্বেদিক হেল্পলাইনে যোগাযোগ করে আসুন। আপনার এটা ট্রিটমেন্ট করলে কিন্তু পুরোপুরি জিনিসটা সেরে যাবে, আপনার এটা চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনগুলো যদি নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দিতে চান এবং আগামী দিনগুলো যদি আপনি সুন্দরভাবে কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপি পিনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরাই পারবেন আপনাকে সুস্থ নিরোগ জীবন দান করতে। স্যার, আজকে কিন্তু আমরা একদম প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। এটাই বলবো, যে কোনো রোগের ক্ষেত্রেই সে রোগটাকে অ্যাকিউট স্টেজে যেমন থাকে, মানে একদম প্রিমিয়াম স্টেজে, বেসিক স্টেজে, তখন সেটাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করুন। তাহলে আপনার খরচাটাও বেশি হবে না, আপনাকে চিন্তাও করতে হবে না, রোগটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। আপনি রোগটাকে নিজে যদি পুষে রাখেন, রোগটা বাড়তে কিন্তু সময় কম লাগে, সারতে সময় বেশি লাগে, এটা কথা আছে একটা। সেই জন্য রোগটাকে সময় দিন, মানে একদম শুরুতে চিকিৎসা করুন, তাহলে আপনার আস্তে আস্তে সেরে যাবে। একদমই তাই, ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন দেখুন, যদি যে কোনো রকম শারীরিক সমস্যা যদি আপনার হয়ে থাকেন ভয় পাবেন না, সেটাকে কিন্তু একদম গোড়া থেকেই নির্মূল করার চেষ্টা করুন। এবং যদি আয়ুর্বেদিক পদ্ধতিতে চান নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনপি পিনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এবং যে কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 983023555737 নাম্বারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।